9 মাস পর বিসিবিতে আবারও পালাবদল, ফারুক আহমেদের বিদায়, অন্তর্বর্তী সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, দেশের ক্রিকেট অন্য উচ্চতায় নেয়ার প্রত্যয়। আমি একটা কুইক টি-20 ইনিংস খেলতে এসেছি এখানে, ভালো টি-20 ইনিংস খেলবো, যে ইনিংসটা আপনারা সকলে মনে রাখবেন। লেটস ওয়ার্ক টুগেদার টু ব্রিং বাংলাদেশ ক্রিকেট ইন এ ডিফারেন্ট হাইট। এশিয়ান কাপ বাছাই সামনে রেখে জাতীয় দলের ক্যাম্প শুরু, কাবরেরার কাছে রিপোর্ট করলেন 24 ফুটবলার, চলতি সপ্তাহে যোগ দেবেন হামজা ও সমিত সোম। ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে কাল ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ নারী ফুটবল দল, পারফর্ম করে এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতি সারতে চান আফিদারা। এবং চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলতে মিউনিখে পিএসজি ও ইন্টার মিলান, উৎসবমুখর পরিবেশের ট্রফি উন্মোচন, অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে 2000 পুলিশ মোতায়েন। 9 মাস পর বিসিবিতে আবারও পালাবদল, অন্তর্বর্তী সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। জরুরি বোর্ড সভায় হয়েছে এমন সিদ্ধান্ত, 2 দিনের নাটকীয়তায় বিসিবি থেকে আউট ফারুক আহমেদ। এদিকে সিনিয়র সহসভাপতি হয়েছেন নাজমুল আবেদিন ফাহিম আর সহসভাপতি ফাহিম সিনহা। নাজমুল হাসান পাপন, ফারুক আহমেদ, অবশেষে আমিনুল ইসলাম বুলবুল। গেল 10 মাসে তৃতীয় সভাপতি দেখল দেশের ক্রিকেট। বিসিবির নয়া বস হিসেবে যখন হোম অফ ক্রিকেটে বুলবুল ঘড়ির কাঁটায় তখন 5টা ছুঁয়েছে, তার আগেই অবশ্য এলেন বাকি পরিচালকরা। জরুরি সভা বলেই থাকছে না কোরাম পূরণের বাধ্যবাধকতা। এনএসসিতে ফারুক আহমেদকে নিয়ে অনাস্থা না দিলেও ছিলেন আকরাম খান, 2-1 যোগ দিয়েছেন ভার্চুয়ালি। আনুষ্ঠানিকতায় বোর্ড সভার সিদ্ধান্তগুলো অনুমে 16তম সভাপতি হিসেবে ঘোষণা করা হলো আমিনুল ইসলাম বুলবুলের নাম। সিনিয়র সহসভাপতি নাজমুল আবেদিন ফাহিম আর সভাপতি ফাহিম সিনহা। যদিও দায়িত্ব নিয়ে সব গুছিয়ে নিতে খুব একটা সময় পাবেন না বুলবুল। গঠনতন্ত্র মেনে অক্টোবরের মধ্যেই নির্বাচন দিতে হবে তাকে। তার আগে অবশ্য সিদ্ধান্ত নিতে হবে বিপিএল সহ গঠনতন্ত্র সংশোধনীতে। কদিন ধরেই চলছিল গুঞ্জন, ফারুক আহমেদকে সরিয়ে বিসিবির নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নিচ্ছেন আমিনুল ইসলাম। তবে এর প্রক্রিয়া নিয়ে ছিল ধোঁয়াশা। যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে নতুন কাউকে সভাপতি করতে চাওয়া হলেও ফারুক জানিয়ে দেন পদত্যাগ করবেন না। কিন্তু বোর্ডের 8 পরিচালক অনাস্থা প্রস্তাব দেয়ায় পরিচালক হিসেবে তার মনোনয়ন বাতিল করে এনএসসি, যার ফলশ্রুতিতে বিসিবির সভাপতির পদ হারান ফারুক আহমেদ। এরপর আমিনুল ইসলাম বুলবুলকে কাউন্সিলর ও বিসিবি পরিচালক মনোনীত করে প্রজ্ঞাপন দেয় ক্রীড়া পরিষদ। বোর্ড পরিচালকদের ভোটাভুটির ভিত্তিতে এরই মধ্যেই সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বুলবুল। তামিম হোসেন, সময় সংবাদ। নির্দিষ্ট মেয়াদ নিয়ে নয়, বিসিবির দায়িত্ব নিয়ে টি-20 ইনিংস খেলার প্রত্যয় নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের। পরিকল্পনা সাজানো শেষ, যেখানে সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে গোটা দেশ জুড়ে ক্রিকেটের বিকেন্দ্রীকরণ। প্রথম বোর্ড সভায় বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছেন সাবেক টাইগার অধিনায়ক। আইসিসির হয়ে দীর্ঘ অভিজ্ঞতা থাকায় সাফল্য নিয়ে আশাবাদী বুলবুল। করা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে 3 মাসের জন্য না। আমি চাকরি করতাম আইসিসিতে, তারা উইলিংলি আমাকে বলেছে ইউ শুড গো অ্যান্ড হেল্প ইউর ওয়ার্ক ফর ইউর কান্ট্রি। সো এখানে কোনো আমার কাছে আইসিসির সাথে কোনো 2 মাস বা 3 মাসের কোনো চুক্তি নেই। 3 ভিন্ন প্রেক্ষাপট, গেল 10 মাসে তৃতীয় সভাপতি। সবচাইতে সংক্ষিপ্ত কিনা কিংবা মেয়াদ শেষে ভাবনা কি, সে বিতর্কে আপাতত রহস্য। এটা তো ভবিষ্যৎ বলে দেবে, এটা আমি পাস্ট কিছু নিয়ে এই মুহূর্তে কমেন্ট করতে চাই না। বিসিবির 16তম সভাপতি নির্বাচিত হওয়ার কিছুক্ষণ বাদেই গণমাধ্যমের মুখোমুখি আমিনুল ইসলাম বুলবুল। রাশ টানলেন তাকে নিয়ে হওয়া অনেক গুঞ্জনের, জানান বোর্ড সভাপতির প্রস্তাবের পেছনের গল্প। এপ্রিল মাসের শেষের দিকে আমি একটি কল পাই আমাদের ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল থেকে, এবং বলা হয় যে আপনাকে একটা সুযোগ হবে, আপনি কি সুযোগটা গ্রহণ করবেন? আমি যে আপনাদেরকে এত প্রমিস করতাম বা আমি ওয়েট করতাম একটা কলের জন্য, সেই কলটা আমি যখন পেয়ে গেছি তখন আর আমি পিছনে তাকাইনি। আমার একটাই লক্ষ্য ছিল যে কিভাবে এই কলটাকে আমি রেসপেক্ট করতে পারি। তারপর পর্যায়ক্রমে আজকে 30শে মে আমাকে আমাদের সম্মানিত ক্রিকেট বোর্ডের ডাইরেক্টররা আমাকে নির্বাচিত করেছেন, এবং আমি এই কলটা পেয়েছিলাম আমাদের
স্পোর্টস উপদেষ্টার কাছ থেকে, এবং আই ওয়াজ অনার্ড যে এরকম একটা কল তিনি আমাকে করেছিলেন। হোয়াটসঅ্যাপে এসছে আমি প্রথম প্রেসিডেন্ট 12 লক্ষ টাকা বেতন নিয়ে কাজ করছি। তো এই ধরনের এগুলো একেবারেই অসত্য কথা। তারপরে এসছে যে আমি নাকি সিইও হওয়ার জন্য অনুরোধ করেছি, বা একটা নাম্বারও বলা হচ্ছে সেখানে। এগুলো একেবারেই সত্য কথা নয়। তবে সেখানে প্রশ্ন আসে অনেক। একজন ছাড়া এই পরিচালকদের সবাই পাপন আর ফারুক আহমেদের বোর্ডের সদস্য, যাদের আবার অনেককে নিয়ে আছে বিস্তর সমালোচনা। সেই তাদেরকে নিয়ে কি করে সফল হবেন বুলবুল? আমি কনফিডেন্টলি বলতে পারি যে ইট ইজ আমার যে এই মুহূর্তে যে স্কিল সেট আছে এটা একটা প্যাকেজ। ইনশাল্লাহ ফেল করবো না, বাট আমি শেয়ার করবো আমার এক্সপিরিয়েন্সটা আমাদের বাংলাদেশের সাথে। আই এম ফ্রম এ ভেরি মিডল ক্লাস ফ্যামিলি। হোয়াট এভার আই হ্যাভ অ্যাচিভ অল ফ্রম ক্রিকেট। এই ক্রিকেটের সাথে আমি কখনো কোনো নেগোসিয়েশন বা করিনি, কখনো করিনি, করবোও না। যেহেতু সময়টা কম, আমরা জানি যে টেস্ট ম্যাচ 5 দিনের হয়, ওয়ান ডে হয় 7 ঘন্টার। তা আমি একটা কুইক T20 ইনিংস খেলতে এসেছি এখানে। সো একটা ভালো T20 ইনিংস খেলবো, যে ইনিংসটা আপনারা সকলে মনে রাখবেন। নির্বাচিত হয়ে প্রথম আনুষ্ঠানিক সভাতেই পরিবর্তনের ইঙ্গিত আমিনুল ইসলাম বুলবুলের। ক্রিকেটের ভাবমূর্তি ফেরানো, রিজনাল ক্রিকেট বাস্তবায়ন, সিএফও নিয়োগ, লিগ্যাল ডিপার্টমেন্ট দ্বারা কার্যক্রমের স্বচ্ছতা আনা কিংবা মার্কেটিং টিম বড় করা, সবকিছুই বাস্তবায়ন করতে চান দ্রুততম সময়ের মধ্যেই। ওয়ান অফ দ্য মেজর জায়গা ছিল সিএফও নিয়োগ করা, বাট আমাদের এই ফাইন্যান্সিয়াল যে ব্যাপারগুলো কত ট্রান্সপারেন্ট রাখা যায় আমরা চেষ্টা করব এটা ওয়েবসাইটের মাধ্যমে যতটা ক্লিয়ার রাখা যায়। এন্ড অফ দ্য ডে ক্রিকেটের টাকাটা বা ক্রিকেটের যে আয় সেটা কিন্তু ক্রিকেটের জন্য, আজকের ক্রিকেটের জন্য, যে ছেলেটা আরও 10 বছর পরে বাংলাদেশে জন্মগ্রহণ করবে তার জন্য। আমরা সকলে একটা টিম, আমরা সকলে বাংলাদেশকে সাপোর্ট করি এবং লেটস ওয়ার্ক টুগেদার টু ব্রিং বাংলাদেশ ক্রিকেট ইন এ ডিফারেন্ট হাইট। নতুন সভাপতি প্রায় মিনিট 40-এর সংবাদ সম্মেলনে যতটা প্রত্যাশার ফুল ছুরি আওড়ালেন, তার চাইতে বেশি স্বপ্ন দেখালেন। নিজের প্রথম সংবাদ সম্মেলনে অনেকটা একই কথা বলেছিলেন ফারুক আহমেদও। তার পথে কি হাঁটবেন বুলবুল, নাকি গড়বেন দৃষ্টান্ত? আপাতত সেই উত্তর সময়ের হাতে তোলা। আপনি সবথেকে গরিব প্রেসিডেন্ট যতগুলো প্রেসিডেন্ট বাংলাদেশে এসছে। আমার এই মুহূর্তে আমার কাছে কিছু নেই, আমি ওইভাবে কিছু করিও না। মাহবুব ইমন, সময় সংবাদ, ঢাকা। জাতীয় দলে সাকিব আল হাসানের ভবিষ্যৎ নির্ধারণ করবেন নির্বাচকরা। ফিট থেকে পারফর্ম করলে এই অলরাউন্ডারের প্রত্যাবর্তনের সম্ভাবনা দেখছেন আমিনুল ইসলাম বুলবুল। বিসিবির উপর ক্রীড়া মন্ত্রণালয়ের প্রভাব নিয়ে সরাসরি উত্তর দেননি বিসিবির নতুন সভাপতি। ফারুককে সরিয়ে দেওয়ার একদিন পর বদলে গেছে নাসুমের চরকাণ্ডের চিত্রনাট্য। নাসুম আহমেদকে অস্ত্র বানিয়ে হাতুরু সিংহের ওপর প্রতিশোধ নেন ফারুক আহমেদ। এতদিন পর্যন্ত গুঞ্জনই ছিল ফারুক অধ্যায় পেছনে ফেলার কয়েক ঘন্টায় এবার সাক্ষ্য দিলেন খোদ বিসিবি পরিচালক। তখন পর্যন্ত যদি আমরা ডেফিনিটিভ প্রমাণ পেতাম তাহলে আমাদের ওই প্রতিবেদন ওটা থাকতো এবং সেটা তখনই ডিসক্লোজ করতো। এই পরিচালকদের অনাস্থায় কাটা পড়েন সদ্য সাবেক সভাপতি। আবার তাদের ভোটেই ক্রীড়া পরিষদ মনোনীত আমিনুল ইসলাম এখন নতুন সভাপতি। হোম অফ ক্রিকেটে চলছে মিউজিক্যাল চেয়ার কম্পিটিশন। কখন হাওয়া কোন দিকে যাবে সেটা বোঝা বড় মুশকিল। গত 10 মাসে বিসিবির ওপর ক্রীড়া মন্ত্রণালয়ের প্রভাব অনেকটা স্পষ্ট। নতুন সভাপতি হিসেবে আমিনুল ইসলাম এই প্রভাব টের পাচ্ছেন কিনা এই প্রশ্নে সরাসরি উত্তর দেননি সাবেক অধিনায়ক। কয়েকদিনের এক্সপিরিয়েন্সে এমন কিছু মনে হয়নি যে তার কারো কথায় চলতে হতে পারে। ক্রিকেট একটা ভেরি আমি বলবো যে কালচারাল গেম। এখানে ভেরি হাইলি টেকনিক্যাল গেম। এখানে ক্রিকেটটা কেউ কাউকে শেখাতে পারে না। প্রসেস যে আপনি যে বললেন যে কিছু যেগুলো এসছে সেগুলো তো আমি আজকে এসছি, আমি সেগুলো দেখব এবং আমাদের এখানে যে দল আছে আমরা সেটা দেখব। নাসুমের চরকাণ্ডের মতো গুঞ্জন আছে সাকিব ইস্যুতেও। সাকিবের দেশে ফেরায় বাধা কেবল ক্রীড়া উপদেষ্টা, এমন আলোচনায় সরগরম থাকে ক্রিকেট পাড়া। নতুন সভাপতি সাকিব আল হাসানের ভবিষ্যৎ ছেড়ে দিলেন নির্বাচকদের ওপর। সাকিব তো ওয়ার্ল্ড ওয়ান অফ দ্য ফাইনেস্ট অলরাউন্ডার এবং আমরা আশা করব সাকিব ফিট থাকবে এবং ভালো ক্রিকেট খেলবে। উপদেষ্টার কলের সাথে তো এটার কোনো সম্পর্ক নেই, উপদেষ্টা তো সিলেক্টর না। তবে এটা আমাদের যে ক্রিকেট বোর্ডের যে সিলেকশন কমিটি আছে তারা দেখবে এবং আমাদের সিলেকশন একটা প্রসেস বা একটা সিস্টেম আছে, তারা সেটা ফলো করবে এবং সেটা আমরা রেসপেক্ট করব। পাপন পরবর্তী অধ্যায়ে প্রত্যাশার গল্প শুনিয়েছিলেন ফারুক আহমেদও। তবে হোম অফ ক্রিকেটের হট সিটে বসে বাস্তবতা টের পেতে লাগলো মাত্র 9 মাস। এবার সেখানে বুলবুল যাত্রাটা যে সহজ হবে না সেটা বোঝা যাচ্ছে খুব সহজেই। আমাদের যে ক্রিকেট বোর্ডের যে সাব্বির মিথুন, সময় সংবাদ। আইসিসির নিষেধাজ্ঞার শঙ্কায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিসিবির গঠনতন্ত্র 13.3 ধারা না মেনে অপসারণ করা হয়েছে ফারুক আহমেদকে। এছাড়া সভাপতিকে সরানোর ঘটনায় হস্তক্ষেপ করেছে জাতীয় ক্রীড়া পরিষদ। আইসিসির নিয়ম অনুযায়ী বোর্ডে কখনোই দেশের সরকার হস্তক্ষেপ করতে পারবে না। ইতিমধ্যে আইসিসির কাছে অভিযোগ করেছেন ফারুক আহমেদ। আর
এটা বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা আমলে নিলে নিষেধাজ্ঞায় পড়তে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দেশের ক্রিকেটে এখন খেলার চেয়ে ধুলাটাই বেশি, অস্থিরতা যেন কমছেই না। বৃহস্পতিবার রাতে ক্রিকেট বোর্ডের কাউন্সিলর হিসেবে এনএসসির মনোনয়ন বাতিল হয় ফারুক আহমেদের। হারান ভোট সভাপতির পদ। তবে যে প্রক্রিয়ায় তাকে বিসিবি থেকে সরিয়েছে এনএসসি তা নিয়ে উঠেছে প্রশ্ন। সঙ্গে আইসিসি থেকে বড় দুঃসংবাদের শঙ্কায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ফারুক আহমেদকে অপসারণের প্রথম কারণ হিসেবে জাতীয় ক্রীড়া পরিষদ দেখিয়েছে ৮ পরিচালকের অনাস্থাপত্র। দ্বিতীয় কারণ এবারের বিপিএলে তার করা অনিয়মের তদন্ত রিপোর্ট। কিন্তু তিনি সভাপতি হওয়ায় তাকে বাদ দেয়া নিয়ে বিসিবির গঠনতন্ত্রে আছে জটিলতা। বিসিবির গঠনতন্ত্রে 13.3 ধারা বলছে পরিচালনা পরিষদের পরিচালকের মৃত্যু, পদত্যাগ, মানসিক ভারসাম্যহীন অথবা ওই পরিচালককে শৃঙ্খলাজনিত শাস্তি প্রদান করলে সে প্রেক্ষিতে পরিচালক অপসারণ করা যাবে। সঙ্গে এই বিষয়গুলোর বিধি অনুসারে সুস্পষ্ট প্রমাণ নিশ্চিত করতে হবে। কিন্তু এর কোনোটিতেই এখন পর্যন্ত নেই ফারুক আহমেদ। এছাড়া বিপিএল এর অনিয়মের তদন্ত রিপোর্ট তার বিপক্ষে আসলেও তা নিয়ে আপিল করার সুযোগ থাকবে সাবেক এই অধিনায়কের। যদিও ফারুক আহমেদ যেহেতু এনএসসি থেকে মনোনীত ছিলেন, সেক্ষেত্রে ক্রীড়া পরিষদ চাইলেই সে মনোনয়ন কেড়ে নিতে পারে। তবে ফারুক সভাপতি হওয়াই বাধে যত বিপত্তি। জাতীয় ক্রীড়া পরিষদ একটি সরকারি প্রতিষ্ঠান। আইসিসি নিয়ম অনুযায়ী কোনো বোর্ডই হস্তক্ষেপ করতে পারবে না দেশের সরকার। ফারুক যেহেতু সভাপতি, স্বাভাবিকভাবেই তার গুরুত্ব বেশি থাকবে বিশ্ব ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার কাছে। ইতোমধ্যে আইসিসির কাছে নাকি চিঠিও পাঠিয়েছেন ফারুক আহমেদ। জানিয়েছেন জোর করেই সভাপতি পদ থেকে সরানো হয়েছে তাকে। আর যদি এ অভিযোগ আমলে নেয় আইসিসি, তাহলে নিষেধাজ্ঞায় পড়তে পারে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তামিম হোসেন, সময় সংবাদ। এবার বাংলাদেশ পাকিস্তান টি-20 সিরিজের খবর। আমিরাতের পরও পাকিস্তানে ব্যর্থতার বৃত্তে বাংলাদেশ দ্বিতীয় টি-20তে 57 রানে হেরেছে লিটন দাসের দল। এই নিয়ে শেষ 5 সিরিজের 4টাতে হারল বাংলাদেশ। সিরিজ বাঁচানোর ম্যাচে টানা পঞ্চমবারের মতো টস হারেন লিটন কুমার দাস। লাহোরে এক পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ। ফিল্ডিংয়ের আমন্ত্রণ পায় অতিথিরা। সহ অধিনায়ক শেখ মাহাদিকে বসিয়ে আবারও ফেরানো হয়েছে মেহেদী হাসান মিরাজকে। ওই পরিবর্তনেই ইনিংস শুরু করেন শান্ত। ইনিংসের তৃতীয় বলে সুযোগ আসলেও হাতছাড়া করেন তানজিদ তামিম। দ্বিতীয় ওভারে মাত্র 3 বল করে চোট পেয়ে মাঠ ছাড়েন শরীফুল। তার ওভার পূরণ করতে আসা শামীমের বলে রান আউটে উইকেট বিলিয়ে আসেন সাইম আইয়ুব। তবে উইকেট হারালেও দ্রুত গতিতে রান তোলে পাকিস্তান। জীবন পাওয়া সাহিবজাদা তুলে নেন ক্যারিয়ারের প্রথম 50। 202 রানের টার্গেটে তানজিদ তামিম ভালো শুরু করলেও ইনিংস বড় করতে পারেননি। এরপর একে একে ফেরেন লিটন, হৃদয়, জাকের আর শামীমরা। এবার ফুটবল প্রসঙ্গ। ভুটান ও এশিয়ান কাপ বাছাই ম্যাচ সামনে রেখে শুরু হলো জাতীয় ফুটবল দলের ক্যাম্প। হাভিয়ার ক্যাবরেরা প্রাথমিক স্কোয়াডে ডাক পাওয়া 24 ফুটবলার রিপোর্ট করেছেন টিম হোটেলে। আগামী সোমবার হামজা ও বুধবার সমিত সোম যোগ দেবেন ক্যাম্পে। স্কোয়াড নিয়ে সন্তুষ্ট কোচ ক্যাবরেরা 2 ম্যাচেই সমর্থকদের জয় উপহার দিতে চান ফুটবলাররা। বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের টিকিটের চাহিদা আকাশচুম্বী। একটা টিকিট পেতে চারদিকে হাহাকার। ক্যাম্প শুরুর দিন গণমাধ্যম কর্মীদের কাছে জামাল ভুঁইয়ার এই প্রশ্নই বলে দিচ্ছে এবার সৌজন্য টিকিট পাচ্ছেন না ফুটবলাররাও। টিকিট নাই, সেল হয়ে গেছে একদম। 5-6 ঘন্টার টিকিটও প্রায় সেল হয়ে গেছে। প্লেয়ার এখন টিকিট পাবে না। এশিয়ান কাপ বাছাইয়ের সিঙ্গাপুর ম্যাচের জন্য ক্যাম্পে উঠেছেন জাতীয় দলের ফুটবলাররা। সন্ধ্যা 7টার আগে টিম হোটেলে ম্যানেজার আমির খানের কাছে রিপোর্টিং করেন জামাল, তারিক, তপু, মিতুল, আলামিনরা। একই পজিশনে খেলা 2 ভাই সাদউদ্দিন ও তাজউদ্দিন এলেন সবার শেষে। ক্যাম্পে যোগ দিয়েছেন 2 দিন আগে দেশে আসা ফাহমেদুল ইসলামও। হামজা সমিত ছাড়া এদিন ক্যাম্পে উঠেছেন সিঙ্গাপুর ম্যাচের প্রাথমিক একাদশে ডাক পাওয়া 24 ফুটবলার। 4 জুন ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে লাল সবুজ দল। এই ম্যাচ সহ সিঙ্গাপুর ম্যাচের দিকেও বাড়তি নজর হাবিয়ার কাবরেরার। নজর রাখছেন প্রতিপক্ষের শক্তিমত্তায়ও। আমার জন্য 2টি ম্যাচই গুরুত্বপূর্ণ। আমরা পূর্ণ শক্তির দল পেয়েছি। বিগত কয়েক ম্যাচে আক্রমণ ভাগ নিয়ে আমরা ভুগেছি, তা নিয়ে কাজ করছি। প্রতিপক্ষের উপরও আমার নজর আছে। তারা পূর্ণ শক্তির দল নিয়ে আসছে। সিঙ্গাপুর তাদের স্ট্রাইকার আনোয়ারকে ফিরিয়ে তাদের সামর্থ্য বাড়িয়েছে। সিঙ্গাপুরের সাথে যে ম্যাচ, সবারই একটা
আশা যে আমরা একটা ভালো রেজাল্ট করব, প্লাস হলো যে একটা অনেক দিন পরে ফিরে আসতেছি আমরা ঢাকা স্টেডিয়াম, সেই ঢাকা স্টেডিয়ামে খেলার জন্য প্লেয়াররাও কিন্তু ব্যাকুল। আমি মনে করি যে এটা একটা প্লাস পয়েন্ট হবে আমাদের জন্য। ভারত ম্যাচের সুযোগ পাননি অধিনায়ক জামাল ভুঁইয়া, তবে সিঙ্গাপুরের বিপক্ষে নামতে মুখিয়ে আছেন JB6। যদিও হামজার পর সমিতের অন্তর্ভুক্তি মাঠে যে প্রতিদ্বন্দ্বিতা বাড়িয়েছে জামালের। অন্যদিকে দীর্ঘদিন পর জাতীয় স্টেডিয়ামে ম্যাচ ফেরায় যে কোনো মূল্যে জয় তুলে তার সমর্থকদের উপহার দিতে চান তপু বর্মন। যদি র্যাঙ্কিং বিবেচনা করি তারা র্যাঙ্কিংয়ে আগানো, কিন্তু যদি ম্যান টু ম্যান বা টিম যদি হিসাব করেন ডেফিনেটলি আমার কাছে মনে হয় আমরা আগায় রাখবো, কারণ আমাদের হোম গ্রাউন্ডে খেলা। আর ওই দিক দিয়ে অবশ্যই সিঙ্গাপুর আপনার ওই এরিয়াতে ওই জোনে খুব ভালো খেলে এবং তাদের রিসেন্ট কিছু ম্যাচ তারা ভালো করে নেয়, এটাও আমরা জানি। তো আশা করি যে আমাদের মাঠে খেলা আমরা একটা ভালো ম্যাচ উপহার দিতে পারবো দেশবাসী। লাস্ট ম্যাচ খেলতে পারি না, বাট এটা কোচের ডিসিশন, বাট এই ম্যাচ আমি রেডি আছি। কম্পিটিশন তো প্রত্যেক গেম হবে না, নতুন প্লেয়ার আসবে চলে যাবে, নতুন প্লেয়ার আসবে, এটা পার্ট অফ ফুটবল। শনিবার বিকেল 5টায় জাতীয় স্টেডিয়ামে অনুশীলন করবে লাল সবুজ দল। সোমবার হামজা ও বুধবার জাতীয় দলের ক্যাম্পে যোগ দিবেন সমিত সোম। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এবার নারী ফুটবল প্রসঙ্গ। ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে শনিবার ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ নারী ফুটবল দল। ফিফা র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকলেও নিজেদের সামর্থ্যে আস্থা রাখছেন অধিনায়ক আফইদা খন্দকার। জুনে এশিয়ান কাপ বাছাইয়ের আগে এই ম্যাচে ভালো পারফর্ম করে নিজেদের আত্মবিশ্বাস বাড়াতে চান ফুটবলাররা। অভিজ্ঞ ও তারুণ্য সমৃদ্ধ দল হওয়ায় জয় নিয়ে আত্মবিশ্বাসী ম্যানেজার মাহমুদা আক্তার অনন্যা। সাবিনা সানজিদেরা না থাকলেও চিন্তিত নন তিনি। আম্মানের কিং আবদুল্লাহ স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টায়। জর্ডানের আম্মানের সবুজ প্রকৃতির সঙ্গে মিলেমিশে একাকার বাংলাদেশ নারী ফুটবল দল ত্রিদেশীয় সিরিজে ইন্দোনেশিয়া পরীক্ষার আগে শেষবারের মতো নিজেদের ঝালিয়ে নেয়ার চেষ্টা ফুটবলারদের। গত জানুয়ারিতে কোচ পিটার বাটলারের অধীনে অনুশীলন করতে না চেয়ে বিদ্রোহ করে বসেন সাবিনা সানজিদা সহ 18 ফুটবলার। নানা চড়াই উতরাইয়ের পর চাপা পড়েছে সে ক্ষোভের আগুন। নিজেদের সেরা ছন্দ খুঁজে পেতে মরিয়া নারী ফুটবলাররা। কোচের সঙ্গে দ্বন্দ্বের জেরে বাটলারের 23 সদস্যের এই দলে নেই সাবিনা সানজিদাদের মতো পরীক্ষিতরা। তবে মারিয়া মান্ডা, ঋতুপর্ণা, রূপনাদের রেখেছেন কোচ। নতুন ও পুরনোদের নিয়ে জর্ডানে ত্রিদেশীয় সিরিজে ভালো করার লক্ষ্য তার। সিরিজে আফিদাদের প্রথম ম্যাচে প্রতিপক্ষ ইন্দোনেশিয়া। ফিফা র্যাঙ্কিংয়ে যারা আছে 94তম স্থানে, বাংলাদেশের অবস্থান যেখানে 133। জুনে এশিয়ান কাপ বাছাইয়ের আগে এ আসর দিয়ে নিজেদের প্রস্তুতি সেরে নিতে চায় নারী দল। রক্ষণে অভিজ্ঞ শামসুন্নাহার সিনিয়র, শিউরি আজিম, আফিদা খন্দকার। আক্রমণে তহুরার শামসুন্নাহার জুনিয়র, সাগরিকা ও প্রীতির সঙ্গে মাঝ মাঠে কোচের আস্থা হতে পারেন মনিকা চাকমা, মারিয়া মান্ডারা। গোল পোস্টে যথারীতি ভরসা রূপনা চাকমার উপরই। অভিজ্ঞ ও তারুণ্যের মিশেলে দল হওয়ায় জয় নিয়ে আশাবাদী ম্যানেজার মাহমুদা আক্তার অনন্যা। টিমের বন্ডিংও ভালো, আশা করছি ভালো একটা কিছু নিয়ে বাংলাদেশে যাব, আর কালকে ভালো একটা ম্যাচ দিয়ে 3 পয়েন্ট নিয়ে মাঠ ছাড়বো। অধিনায়ক আফিদার কাছে চ্যালেঞ্জটা একটু আলাদা। আরব আমিরাত সফরের দুঃসহ স্মৃতি ভুলে যেতে চান তিনি। অভিজ্ঞদের কাছ থেকে সেরাটা আদায়ের পাশাপাশি নিজেকে উজাড় করে দিতে প্রস্তুত আফিদা। টিম আমাদের আলহামদুলিল্লাহ ভালো, দুবাইয়ের থেকে এখন সিনিয়র জুনিয়র মিডিয়াটা সমন্বয়ে একটা টিম ভালো আছে। ইন্দোনেশিয়ার বিপক্ষে এবারই প্রথম কোনো ম্যাচ খেলবে বাংলাদেশ নারী ফুটবল দল। পারভিন আক্তার, সময় সংবাদ। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ম্যাচ খেলতে জার্মানির মিউনিখে পৌঁছেছে ইন্টার মিলান ও প্যারিস সেন্ট জার্মেই। এই ম্যাচ ঘিরে উন্মাদনা শুরু হয়েছে দুই দলের সমর্থকদের মাঝে। শিরোপা জয় করে ঘরে ফেরার লক্ষ্য তাদের। এদিকে অনাকাঙ্ক্ষিত ঘটনা মোকাবেলা করতে প্রস্তুত মিউনিখ। নিরাপত্তার জন্য থাকবে 2000-এর বেশি পুলিশ সদস্য। নিরাপত্তা জোরদার করা হবে প্যারিসেও। চ্যাম্পিয়ন্স লিগের হাই ভোল্টেজ ফাইনাল ঘিরে জার্মানির মিউনিকে উন্মাদনা চরমে। আনন্দ উল্লাসে মুখর মিউনিক শহর। আনাচে কানাচে উৎসবের আমেজ। শুধু ফাইনালিস্ট দুই দলের সমর্থকরাই নয়, ইতিহাসের সাক্ষী হতে বিশ্বের নানা প্রান্ত থেকে ছুটে এসেছেন ফুটবল প্রেমীরা।
হাই ভোল্টেজ ফাইনাল সামনে রেখে দু দলই অবস্থান করছে মিউনিকে। নিজেদের ফুটবলারদের এক নজর দেখা পেতে হোটেলের সামনে ভিড় জমায় সমর্থকরা। 4 বছর আগে পিএসজি শিরোপা জয়ের সুযোগটা হাতছাড়া করলেও এবার শিরোপা নিয়েই ফিরতে চান সমর্থকরা। আমি এটা বিশ্বাস করতে চাই না যে আমরা জিতবো না। আমি পিএসজির ইতিহাসের সাক্ষী হতে এখানে এসেছি। আমরা দুর্দান্ত একটা ম্যাচ চাই, তবে জয় আমাদের মূল উদ্দেশ্য। এবার আমাদের দল দুর্দান্ত, শিরোপা না জেতার কোনো কারণই দেখছি না। এদিকে সবশেষ 2010 সালে শিরোপা জিতেছে ইন্টার মিলান। এরপর 2022-23 মৌসুমেও রানার্স আপ হয়ে খালি হাতে ফিরতে হয় ইতালিয়ান জায়ান্টদের। তবে এবার চ্যাম্পিয়ন্স লিগ জিতে দীর্ঘদিনের শিরোপা খরা কাটাতে চায় ইন্টার সমর্থকরা। আমি অনেক খুশি এবং আশা করি 15 বছর পর আবার শিরোপা জিতব। আমার বেশ কিছু রাত ঘুম হয়নি। আমি মনে করি ইন্টার শিরোপা এনে দিয়ে আমাদের আনন্দ বাড়িয়ে দিবে। অনেক বেশি উত্তেজিত, কিছুটা ভয়ও কাজ করছে, তবে ভালো কিছুর প্রত্যাশা করছি। এদিকে সম্প্রতি ফুটবলে ঘটে যাওয়া বেশ কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য বাড়তি সতর্ক মিউনিক প্রশাসন। যে কোনো সহিংসতা ঠেকাতে স্টেডিয়াম এলাকায় 2000-এর বেশি পুলিশ অফিসার মোতায়েন করেছে মিউনিক। সঙ্গে রাখা হচ্ছে ফ্রান্স ও ইতালীয় অভিজ্ঞ সম্পন্ন পুলিশও। আশা করি সবাই দারুণ একটা ম্যাচ উপভোগ করতে পারবে। নিরাপত্তার জন্য আমরা কাজ শুরু করেছি। 2000-এর মতো অফিসার থাকবে যারা দাঙ্গা পুলিশকে সহায়তা করবে। এখানে ইতালি ও ফ্রান্সের পুলিশরাও কাজ করবে। মিউনিকের পাশাপাশি নিরাপত্তা জোরদার করা হবে প্যারিসেও। শিরোপা লড়াইয়ের ম্যাচের দিন 5500-এর মতো পুলিশ মোতায়েন করবে প্যারিস। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল ঘিরে উৎসবের নগরী এখন জার্মানির মিউনিখ। নিরাপত্তার চাদরে থাকা আলিয়েঞ্জ অ্যারেনা। সুইজারল্যান্ড থেকে ট্রফি এসে পৌঁছেছে মিউনিখে। হাজারো সমর্থক ট্রফি প্যারেডে ছুটে আসেন রূপালী ট্রফিটা দেখার আশায়। আনুষ্ঠানিকভাবে সমর্থকদের সামনে ট্রফি উন্মোচন করেন 4 বারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী সাবেক ফুটবলার আন্দ্রেস ইনিয়েস্তা। ইন্টার মিলান ও প্যারিস সেন্ট জার্মেইয়ের মধ্যে হাই ভোল্টেজ ফাইনালের আশা তার। তবে শিরোপা জয়ে প্রিয় দল পিএসজিকে এগিয়ে রাখছেন ইনিয়েস্তা। চ্যাম্পিয়ন্স লিগ জ্বরে কাঁপছে জার্মানির মিউনিখ। ইউরোপের ক্লাবগুলোর শ্রেষ্ঠত্বের আসরের জন্য প্রস্তুত অ্যালিয়েঞ্জ অ্যারেনা। রূপালী এই ট্রফিটার জন্য লড়বে দুই দেশের দুই ক্লাব, ইন্টার মিলান ও পিএসজি। আনুষ্ঠানিকভাবে ট্রফি এসে মিউনিখে পৌঁছানোর পর বাঁধ ভাঙা উচ্ছ্বাসে ফেটে পড়েন সমর্থকরা। 4 বার চ্যাম্পিয়ন্স লিগের এই শিরোপাটা ছুঁয়ে দেখার সৌভাগ্য হয়েছে স্পেনের বিশ্বকাপ জয়ী সাবেক ফুটবলার আন্দ্রেস ইনিয়েস্তার। এই ট্রফির গুরুত্ব ভালো করেই জানা আছে তার। আনুষ্ঠানিক ট্রফি প্যারেডে রূপালী ট্রফিটা দূর থেকে এক নজর দেখতে ছুটে আসেন হাজারো সমর্থক। তৈরি হয় ভিন্ন এক আবহের। হাই ভোল্টেজ ফাইনাল ঘিরে এখন উৎসবের নগরী মিউনিখ। আসলে শুরু থেকে দাপটের সঙ্গে পারফর্ম করে এসেছে ইন্টার মিলান। তাদের আগুনে পারফরমেন্সে চুরমার হয়েছে আর্সেনাল, বায়ার্ন মিউনিখ, বার্সেলোনার মতো প্রতিপক্ষ। 2022 সালে ম্যানচেস্টার সিটির কাছে ফাইনালে উঠেও স্বপ্ন ভেঙেছিল মিলানের। এবার তাই শিরোপার জন্য মরিয়া ইনজাগির দল। ইতিহাসের অংশ হতে চান লাউতারো মার্তিনেজরাও। অন্যদিকে মেসি, নেইমারদের মতো তারকা ফুটবলার আর কারিগরি অর্থ খরচ করেও এখনও আরাধ্য শিরোপা ছুঁয়ে দেখতে পারেনি পিএসজি। হাই ভোল্টেজ এই ফাইনালে প্রিয় বন্ধু এনরিকের পিএসজিকেই সমর্থন দিচ্ছেন ইনিয়েস্তা। হাই ভোল্টেজ ফাইনাল হবে আশা করি। ইন্টার মিলান ও পিএসজি দুদলই শিরোপা জয়ের দাবিদার। তবে আমার সমর্থন পিএসজির দিকে থাকবে। এনরিক আমার প্রিয় বন্ধু ও প্রিয় কোচ। এই শিরোপাটা তার প্রাপ্য। মিউনিকে খুব ভালো লাগছে। ট্রফি প্যারেডে সবার ভালোবাসা মনে রাখার মতো। ফাইনাল ঘিরে এরই মধ্যে নিরাপত্তার চাদরে ঢাকা হয়েছে অ্যালিয়েঞ্জ অ্যারেনা। পারভিন আক্তার, সময় সংবাদ। লিভারপুলের সঙ্গে 2 দশকের সম্পর্কের ইতি টানলেন আলেকজান্ডার আর্নল্ড। ইংলিশ ক্লাব থেকে 6 বছরের জন্য তাকে দলে ফিরিয়েছে রিয়াল মাদ্রিদ। লিভারপুলের সঙ্গে চুক্তি শেষ হওয়ার আগে আর্নল্ডকে দলে নেয় বাড়তি 10 মিলিয়ন ইউরো গুনতে হয়েছে মাদ্রিদকে। এদিকে ইংলিশ গণমাধ্যমে গুঞ্জন সাবেক ক্লাব আর্সেনালে ফিরতে পারেন বিশ্বকাপ জয়ী গোলকিপার এমি মার্তিনেজ। মাত্রই রিয়াল মাদ্রিদের দায়িত্ব নিয়েছেন জাভি অ্যালোনসো। এর মধ্যেই ভবিষ্যৎ পরিকল্পনা সাজাতে শুরু করেছেন তিনি। দলে বেরাচ্ছেন একের পর এক তারকা।
আলোনসোর অধীনে দ্বিতীয় ফুটবলার হিসেবে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন আলেকজান্ডার আর্নল্ড। 6 বছরের জন্য ক্লাবটির সঙ্গে চুক্তি সম্পন্ন করেছেন এই ইংলিশ ডিফেন্ডার। এক বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। ক্লাব বিশ্বকাপে মাদ্রিদের হয়ে মাঠে নামবেন আর্নল্ড। এতে লিভারপুলের সঙ্গে 2 দশকের সম্পর্কের ইতি টানলেন তিনি। লিভারপুলের একাডেমি ফুটবলার আর্নল্ড। একাডেমির পর লিভারপুলের বয়সভিত্তিক এবং মূল দলে দীর্ঘ সময় পার করেছেন তিনি। চলতি বছরের জুনে লিভারপুলের সঙ্গে চুক্তি শেষ হওয়ার কথা এই ইংলিশ ডিফেন্ডারের, তবে সে পর্যন্ত আর অপেক্ষা করেনি রিয়াল মাদ্রিদ। চুক্তি শেষ হওয়ার 1 মাস আগেই তার সঙ্গে চুক্তি সম্পন্ন করেছে লস ব্লাঙ্কোস। এর জন্য রিয়াল মাদ্রিদকে বাড়তি 10 মিলিয়ন ইউরো গুনতে হচ্ছে। মূলত ক্লাব বিশ্বকাপের আগে তাকে পেতেই এমন পরিকল্পনা সাজিয়েছে অ্যালেন্সো। পুরো মৌসুমে রক্ষণ দুর্বলতা কাটাতেই বাড়তি ইউরো খরচ করেছে ফ্লোরেন্তিনো পেরেজের বোর্ড। গুঞ্জন আছে আর্সেনালের গোলরক্ষক দাভিদ রায়াও আছেন মাদ্রিদ রাডারে। এদিকে রায়ের স্পেনে যাওয়ার গুঞ্জনে সহজ হচ্ছে এমি মার্টিনেজের আর্সেনালে ফেরার পথ। বিশ্বকাপ জয়ী এই গোলরক্ষক 2020 সালে আর্সেনাল ছেড়ে যোগ দেন অ্যাস্টন ভিলায়। 3 বছর ভিলায় দুর্দান্ত সময় কাটানো মার্টিনেজ এবার খুঁজছেন নতুন চ্যালেঞ্জ। এতেই ইংলিশ গণমাধ্যমে গুঞ্জন পুরনো ডেরায় ফিরতে পারেন এমি। এছাড়া বার্সেলোনাও দল গোছানোর পরিকল্পনা শুরু করেছে। ইংলিশ তারকা মার্কাস র্যাশফোর্ডকে দলে ফেরাতে চায় কাতালানরা। তার প্রতিনিধির সঙ্গে চুক্তি নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে বার্সা। শোনা যাচ্ছে রুবেন আমোরিমের পরিকল্পনায় নিজেকে না দেখতে পেরে দল ছাড়তে চান তিনি। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। আল নাসরেই থাকবেন ক্রিস্টিয়ানো রোনালদো। তার সঙ্গে চুক্তি নবায়নের চেষ্টা করা হচ্ছে। গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন ক্লাবটির স্পোর্টিং ডিরেক্টর ফার্নান্দো হিয়েরো। বিশ্বের দরবারে সৌদি আরবের ক্লাব ফুটবল পরিচিত করতে রোনালদোর অবদান অনেক, তাই CR7কে রাখতে সর্বোচ্চ চেষ্টা করা হবে বলেও জানান তিনি। হবে হচ্ছে করেও লম্বা সময় ধরে ঝুলেছিল আল নাসরের সঙ্গে ক্রিস্টিয়ানো রোনালদোর নতুন চুক্তি। লোভনীয় প্রস্তাব থাকার পরও কেন গড়িমসি করছিলেন রোনালদো তা স্পষ্ট হয়ে যায় আল ফাতেহ বিপক্ষে ম্যাচে। খেলা শেষ করে সামাজিক মাধ্যমে বিদায়ের ইঙ্গিত দেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার। 2023 সালে আল নাসরে যোগ দেওয়ার পর দুর্দান্ত সময় কেটেছে রোনালদোর। 105 ম্যাচ খেলে করেছেন 99 গোল। তবে ক্লাবকে উপহার দিতে পারেননি কোনো মেজর ট্রফি। কদিন আগে গুঞ্জন উঠে আল নাসর নতুন করে সাজানোর পরামর্শ দিয়েছেন তিনি। সেই আক্ষেপ থেকেই বিদায়ের সিদ্ধান্ত নিতে পারেন রন, যদিও তাকে রাখতে সব ধরনের চেষ্টাই আছে আল নাসরের। 30 জুন পর্যন্ত রোনালদোর সঙ্গে চুক্তি আছে আল নাসরের। আমরা চেষ্টা করছি চুক্তি নবায়ন করার, যাতে সে আমাদের সঙ্গে থাকতে পারে। আরও অনেক ক্লাবই সে চেষ্টা করছে, তবে আমরা সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছি। আশা করি একটা উপায় বের হবে। রোনালদোর কিছু প্রস্তাব আছে, সেটাও বিবেচনা করা হচ্ছে। রোনালদো সৌদি আরবে পা রাখার পর ভিন্ন মাত্রায় গিয়েছে দেশটির ক্লাব ফুটবল। জাতীয় দলেও পড়েছে তার প্রভাব। রনের দেখা দেখি নেইমার থেকে শুরু করে বেনজেমা, সাদিও মানেরাও আসে মধ্যপ্রাচ্যের দেশে। আর এজন্যই কোনোভাবে রোনালদোকে হাতছাড়া করতে চায় না সৌদি আরব। সৌদি আরবকে ফুটবল বিশ্বের দরবারে পরিচিত করতে রোনালদোর অবদান অনেক। তাকে দেখেই অনেক নামকরা ফুটবলার এখানে খেলতে এসেছে। এই জন্য সৌদি লীগের মান বেড়েছে। তার এই অবদান অসামান্য। সুতরাং এই সব বিষয় বিবেচনা নিয়ে নতুন চুক্তির চেষ্টা করা হচ্ছে। তবে আল নাসর প্রত্যাশা করলেও রোনালদোকে রাখা কঠিনই হবে তাদের জন্য, কারণ রনের মনোবাসনা এখন ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপ খেলা। আল নাসরে যেটা একেবারে অসম্ভব। কদিন আগে ফিফা সভাপতি রনের ক্লাব ওয়ার্ল্ড কাপ খেলা নিয়ে মন্তব্য করায় বিষয়টি আরও জটিল আকার ধারণ করে। SM ইকবাল, সময় সংবাদ। এদিকে ক্লাব ছাড়ার ইঙ্গিত দেওয়ার পর ক্রিস্টিয়ানো রোনালদোকে সৌদিতে রাখতে উঠে পড়ে লেগেছে দেশটির পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড PIF। আল নাসর ছাড়তে চাওয়ায় এবার CR7কে আল হিলালে কিংবা আল আহলিতে রেখে দিতে আলোচনা চালিয়ে যাচ্ছে সংস্থাটি। আর ক্লাব বিশ্বকাপে খেলতে রোনালদোর পরবর্তী ঠিকানা হতে পারে আল হিলালি, এমন খবর ঘুরপাক খাচ্ছে গণমাধ্যমে। PIF এর মতে ক্লাব বিশ্বকাপের আগেই পর্তুগিজ মহাতারকাকে সৌদিতে রাখার বিষয়টি নিশ্চিত করতে পারবে তারা।
আল নাসরের সঙ্গে এবার হয়তো পথ চলা শেষ করতে যাচ্ছেন পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। চলতি মৌসুম শেষ হওয়ার পর ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে অধ্যায় শেষের বার্তা দিয়ে রেখেছেন CR7। ক্লাব ছাড়ার ইঙ্গিত দেয়ায় তোলপাড় দেশটির ফুটবল। পর্তুগিজ সুপারস্টারকে ধরে রাখতে সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে সৌদি ফুটবল। রোনালদো আল নাসর ছাড়ার আভাস দেওয়ার আগে থেকেই গুঞ্জন শোনা যাচ্ছে ক্লাব বিশ্বকাপে দেখা যাবে CR7কে। কিন্তু কোন ক্লাবের হয়ে খেলবেন পর্তুগিজ মহাতারকা, কিভাবে বা ক্লাব বিশ্বকাপে মাঠে নামবেন তিনি? ইতোমধ্যেই তার ক্লাব বিশ্বকাপে খেলার সম্ভাবনা আরও জোরালো করেছেন খোদ ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ক্লাব বিশ্বকাপে রোনালদোকে দেখা যাবে বলেই এক সাক্ষাৎকারে জানান তিনি। এরপর থেকেই গুঞ্জন ওঠে কোন ক্লাবের হয়ে দেখা যাবে CR7কে। মূলত সৌদি থেকে শুধু আল হিলালি ক্লাব বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে, তাই ধারণা করা হচ্ছে রনকে সৌদিতেই ধরে রাখতে চাইলে তার পরবর্তী ঠিকানা হতে পারে আল হিলাল। সৌদি আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড ইতোমধ্যেই বার্তা সংস্থা AFP-কে এক সাক্ষাৎকারে জানিয়েছে রোনালদোকে দেশটির ফুটবলে ধরে রাখতে তার সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে PIF। বেশ কয়েকটি পথ তারা অবলম্বন করতে পারে বলেও জানান PIF-এর এক কর্মকর্তা। আল হিলালে তারা রোনালদোকে নিতে চাইবে, সেটা সম্ভব না হলে এশিয়ান চ্যাম্পিয়ন আল আহলিতে রনকে নেয়ার চেষ্টা করে যাবে সংস্থাটি। রোনালদোর সৌদি ফুটবলের সংযুক্তি দেশটির ফুটবলকে নিয়ে গেছে ভিন্ন উচ্চতায়। বিশ্বের নামি দামি ফুটবলাররাও তার সুবাদেই সৌদি প্রো লিগে এসেছেন বলেও জানান PIF-এর সেই সূত্র। এদিকে শুধু PIF-ই নয়, রোনালদোর সঙ্গে চুক্তি নবায়ন করতে নাকি তার সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে আল নাসরও। 40 বছর বয়সী ফুটবলারকে দলে ফেরাতে অনেক ক্লাব আগ্রহী হলেও আল নাসরে তাকে ধরে রাখতে সব চেষ্টা কর্তৃপক্ষ করছে বলে জানান ক্লাবটির পরিচালক ফার্নান্দো হিয়েরো। ক্লাব বিশ্বকাপের আগে ক্লাবগুলোর ফুটবলার দলে ফেরাতে নির্দিষ্ট একটি সময় নির্ধারণ করে দিয়েছে ফিফা। আগামী 1 থেকে 10 জুন পর্যন্ত ফুটবলার দলে ফেরানোর সময় পাবে ক্লাবগুলো। এই সময়ের মধ্যেই নির্ধারণ হবে রোনালদোর পরবর্তী ঠিকানা। তাজিন খন্দকার, সময় সংবাদ। আবারও পুরনো ডেরায় ফিরতে যাচ্ছেন বাংলাদেশের হামজা চৌধুরী। শেফিল্ড ইউনাইটেড থেকে আবারও লেস্টার সিটিতে ফিরবেন EPL তারকা। চলতি মৌসুমের শেষটা একেবারেই রাঙাতে পারলেন না ইংলিশ মিডফিল্ডার। লেস্টার সিটি থেকে ধারে চ্যাম্পিয়নশিপের ক্লাব শেফিল্ডে যোগ দিলেও EPL-এ দল ফিরিয়ে আনতে পারেননি হামজা। এদিকে চলতি মৌসুমের বাজে পারফরমেন্সের কারণে শেফিল্ডও নেমে গেছে চ্যাম্পিয়নশিপে। শেফিল্ডের সঙ্গে মেয়াদ শেষ হওয়ায় এবার আবারও লেস্টারে ফিরে যেতে হবে হামজাকে। শেফিল্ডকে EPL-এ তুলতে না পারায় সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগঘন এক পোস্ট করেছেন হামজা চৌধুরী। শুভমান গিলকে টেস্ট দলের অধিনায়কত্ব দেয়া নিয়ে অসন্তুষ্ট দলের সিনিয়র ক্রিকেটাররা। গিলকে নয়, নিজেকেই সাদা পোশাকে অধিনায়ক হিসেবে যোগ্য মনে করেন অভিজ্ঞ ক্যাম্পেইনার রবীন্দ্র জাদেজা। টেস্ট দলে ক্যাপ্টেন্সি করার ইচ্ছার কথা স্পষ্ট করেই জানিয়ে রাখলেন এই ভারতীয় অলরাউন্ডার। রোহিত শর্মা, বিরাট কোহলিরা যতদিন সব ফরম্যাটে খেলেছেন ক্যাপ্টেন্সি নিয়ে চিন্তা করতে হয়নি ভারত ক্রিকেট বোর্ডকে। তবে একাধিক ফরম্যাট থেকে এই দুই সিনিয়র অবসর নেয়ায় তৈরি হয়েছে শূন্যতা। অভাবটা বেশি অনুভূত হচ্ছে টেস্টে। শুভমান গিলকে ইংল্যান্ড সফরের জন্য দেয়া হয়েছে দায়িত্ব। এই টপ অর্ডার ব্যাটসম্যানকে দীর্ঘমেয়াদে দায়িত্ব দেওয়ার কথাও ভাবছে BCCI। তবে 25 বছর বয়সী ক্রিকেটারকে টেস্ট টিমের ক্যাপ্টেন্সির মতো গুরুদায়িত্ব দেয়া নিয়ে দলের মধ্যেই রয়েছে অসন্তোষ। এই সিদ্ধান্ত পছন্দ করেন না সিনিয়র ক্রিকেটাররা। অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার কথায় সে ইঙ্গিত স্পষ্ট। ক্যাপ্টেন্সি এমন একটা বিষয় যা সময়ের সঙ্গে সঙ্গে রপ্ত করা যায়। তবে আমি মনে করি একজন অভিজ্ঞ ক্রিকেটার গেমের পালস ভালোভাবে বুঝতে পারে। কোহলি, রোহিত, অশ্বিনের রিটায়ারমেন্টে এই মুহূর্তে ইন্ডিয়া টেস্ট টিমের সবচেয়ে অভিজ্ঞ ক্রিকেটার জাদেজাই খেলেছেন 80টি টেস্ট। অধিনায়কত্বের আলোচনায় থাকা লোকেশ রাহুল 58টি এবং জসপ্রীত বুমরা খেলেছেন 45 টেস্ট। সব মিলিয়ে নিজেকেই যোগ্য মনে করেন জাদেজা। এলিট ফরম্যাটে দেশকে নেতৃত্ব দেওয়ার সুপ্ত বাসনা প্রকাশ করেছেন এদিন। একটাই বাকি আছে, টেস্ট ক্যাপ্টেন্সি। প্রায় সবকিছু অর্জন করেছি। টেস্ট দলের অধিনায়ক হয়ে ভারতকে নেতৃত্ব দেওয়ার স্বপ্ন পূরণ হলেই হয়। তবে টেস্টে ক্যাপ্টেন্সি পাওয়ার ইচ্ছার কথা জাদেজা জানালেও বোর্ড তার সেই ইচ্ছা পূরণে কতটা অগ্রসর হবে তাই এখন দেখার বিষয়। তাজিন খন্দকার, সময় সংবাদ। স্কুল অব হ্যাপিনেসের উদ্যোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আয়োজন করা হয়েছে ব্যতিক্রমধর্মী 10 কিলোমিটার স্বল্প দৈর্ঘ্য দৌড় প্রতিযোগিতা। শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকার লক্ষ্যেই করা হয়েছে এমন আয়োজন। ভোরে দৌড় শুরু করার কথা থাকলেও বৈরী আবহাওয়ার জন্য শুরু হতে কিছুটা সময় বিলম্ব হয়। চাপমুক্ত থেকে সুখী জীবন গড়তে হবে এমন প্রতিপাদ্য সামনে রেখে সকাল 7টা 10 মিনিটে শুরু হয় 10 কিলোমিটারের এই দৌড়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল ফিল্ডে শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান অতিক্রম করে এই দৌড়
এক ল্যাপে শেষ হয় সেন্ট্রাল ফিল্ডে। 3 শতাধিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। শেষে প্রত্যেক সফল রানারকে দেওয়া হয় ফিনিশার মেডেল, জার্সি ও সার্টিফিকেট। এই ছিল খেলার সময়। সঙ্গে থাকুন সময়ের।